করছি নজরে বাংলা। আবাসের দুর্নীতি ঠেকাতে কড়া মুখ্যমন্ত্রী। উপভোক্তাদের তালিকা তৈরি হলেও ফের সমীক্ষার নির্দেশ। ডিসেম্বর থেকেই প্রকল্পের টাকা দেবে রাজ্যই, সরাসরি সিদ্ধান্ত মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে। আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব, 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। 24-এর ভোটের প্রচারে প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতি মতোই এবার প্রশাসনিক সিদ্ধান্ত। আবাসের ঘর বানাতে টাকা দেবে রাজ্য সরকার। ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। বঞ্চনা বরাদ্দতেই এসেছিল সাফল্য, তাই রাজ্য ও শাসক দল নিজেদের টাকাতেই প্রকল্প চালাতে চায়। কিন্তু সেই প্রকল্পগুলিতেও যেন দুর্নীতি থাবা না বসায়, তাই নিয়েই সতর্ক প্রশাসন। আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ খতিয়ে দেখতে একাধিকবার বাংলায় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্র। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি। এই সুযোগ যাতে তারা আর না পায় তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। দুর্নীতি ঠেকাতে তাই আবারও সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের ফল বেরোনোর পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক হয়। নবান্নের এই বৈঠকে পঞ্চায়েত দপ্তরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, আবাসের তালিকা তৈরি হলেও ফের সমীক্ষা করতে হবে। বলেন, আবাস প্রকল্পে অনেক যোগ্যদের নাম নেই। আমি এটা অনুভব করেছি। যারা যোগ্য নন তাদের নাম কোনোভাবেই ঢোকানো যাবে না। আবাসের তালিকা নিয়ে এর আগে দুবার সমীক্ষা হয়েছে। 2023-এর ডিসেম্বরে শেষবার সমীক্ষা করেছিল রাজ্য সরকার। উপভোক্তার তালিকায় নাম ছিল 11,36,000 জনের। এবার ফের সমীক্ষার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কিভাবে সমীক্ষা হবে তার জন্য প্রয়োজনীয় গাইডলাইন ঠিক করে দেবে পঞ্চায়েত দপ্তর। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না, আরো তাড়াতাড়ি কাজ করতে হবে। মুড়িগঙ্গা সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। খুব তাড়াতাড়ি টেন্ডার ডাকা হবে। এদিন মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখে পড়েন রাজীব কুমার সহ 4 সচিব। মুখ্যমন্ত্রী প্রশ্ন, আইটি ডিপার্টমেন্ট কেন ভালো কাজ করছে না? সন্দেশখালী নিয়ে একাধিক ফেক ভিডিও ছড়িয়েছিল, এটা কেন দেখা হয়নি? স্কিল ডেভেলপমেন্টে কেন ভালো কাজ হচ্ছে না? আমি কিন্তু আপনাদের কাজে নিয়মিত নজর রেখেছি। অন্যদিকে প্রাণী সম্পদ দপ্তরের সচিবের কাছে প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। তীব্র গরমের মধ্যেও বিদ্যুৎ পরিষেবা ঠিক থাকার জন্য বিদ্যুৎ দপ্তরেরও প্রশংসা করেছেন। সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা। দীর্ঘদিন ধরে বাংলায় আবাসের টাকা বন্ধ, আর এই নিয়েই ভোটের হাওয়া গরম হয়েছে। আবাসের ঘর না পাওয়ার ক্ষোভ বিজেপির বিরুদ্ধে গিয়েছে, ভোটে তারা ধরাশায়ী হয়েছে। কিন্তু এতেও অনেকের ক্ষোভ কমছে না। তাদের আশা, এবার কেন্দ্রের থেকে দাবি আদায় করে আনবে তৃণমূল কংগ্রেস। এই তো বিজেপি সরকার কি করলো, এখন দেখতে পাচ্ছে সামনে ইলেকশন এসছে, একটু ভেরিফিকেশন করে দিই, তখন আমার ভোট দেয়। 5 বছর ধরেই তো পাচ্ছি না। এত দোষ এই বিজেপি সরকারের। মোদী সরকারও জিতেছে, উনিও তো কোনো কিছু কান মাথা লাড়ছে না। উনি অন্য গ্রামে আরে দিচ্ছে, কিন্তু আমাদের বাঁকুড়া জেলায় কেন দেখছে না? আমার ওইটাই দাবি। টালির চালটা ভাঙা, ঘরে শুয়ে আকাশ দেখা যায়। কোন রকমে ত্রিপল চট দিয়ে রোদ জল আটকানোর চেষ্টা। আকাশে মেঘ দেখলেই আশঙ্কায় বুক দুরু দুরু। আমাদের একদম তো মাটির বাড়ি দেখতে পাচ্ছেন তো, ভেঙে একদম চুরমার হয়ে গেছে। বাদলা বর্ষা আসলে বাচ্চা দিয়ে নিয়ে বসে থাকতে হয়, জল বৃষ্টি আসে আমরা ঘুমাতে পারি না। অনেক অসুবিধা, অনেক কষ্টের মধ্যেই আছি। জল ঝড় হলে অনেক ভয় লাগে। তারপরে জল ঘরের ভিতরে জল পড়েছে, তারপরে ভাঙা ঘর কখন পড়ে যাবে কোনো গ্যারেন্টি নেই, যখন তখন পড়ে যেতে পারে। এদের অনেকেরই নাম আছে আবাসের তালিকায়, কিন্তু ঘর পাননি। এ নিয়ে লোকসভা ভোটের হাওয়া গরম হয়েছে। বিজেপি দাবি করেছে তৃণমূল নেতারা চুরি করেন, তাই টাকা দিচ্ছে না কেন্দ্র। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এও ঘোষণা করেন, ভোট মিটলে রাজ্য সরকারই ঘর করে দেবে। আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব, 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। আবাসের ঘর নিয়ে ভোটের ময়দান বারবার কেঁপেছে। ভোটের ফল বেরোনোর পর দেখা গেল আবারও রাজ্যে সবুজ সুনামি, আর বিজেপির ভরা ডুবি।
ভোটের ফলে স্পষ্ট আবাসের ঘর না পাওয়ার ক্ষোভ গেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির হারের পরেও অনেকের ক্ষোভ মিটছে না। বিজেপি সরকার ঘর আটকে রেখেছে। আগামী দিনে যদি না ওই ঘরের টাকা কেন্দ্র সরকার বিজেপি সরকার না ছাড়ে, বর্তমান যে জামানত হয়েছে আগামী দিনে এর চেয়ে বেশি বেশি জামানত জব্দ হয়ে যাবে। লিস্টে আমাদের নাম আছে, সেই ঘর আমরা পাচ্ছি না, কেন্দ্র সরকার আটকে রেখেছে। বিজেপি সরকার আমাদের আবাস যোজনা ঘর আটকে রেখেছিল। এই লোকসভা নির্বাচনে দুটো গালে থাপ্পড় মেরে তার যোগ্য জবাব দিয়েছে। তাই আমরা বলতে চাই যে তৃণমূল সরকার আবাস যোজনা ঘর আদায় করে নিয়ে আসবে। আশা করছি তো যে সরকারের কাছ থেকে পাবো। মোদী সরকার তো বললেওছে আরও পশ্চিমবাংলায় 3 কোটি বাড়ি দেবো। আমরা তো এবারে অবশ্য জরুরি আশা করছি। এবারে যদি পাই তো তাহলে জানবো আমাদের ভাগ্য ভালো। নিউজ 18 বাংলা। অটল বিহারী বাজপেয়ীর পরে এবার মোহন ভাগবত। নরেন্দ্র মোদীকে এবার রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দিলেন আরএসএস প্রধান। নাম না করে তার বার্তা, যারা প্রকৃত সেবক হন তারা কখনো আমি করেছি বলে অহংকার করেন না। মণিপুর নিয়েও কড়া বার্তা দিয়েছেন মোহন ভাগবত। এবার আর মোদী সরকার নয়, শরিকদের ওপর ভরসা করে এনডিএ সরকার। রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। नरेंद्र दामोदर दास मोदी এর পরের দিনই নাম না করে মোদীকে রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। গুজরাট হিংসার পরে মোদীকে রাজধর্মের वो मर्यादा से चलता है। वो कार्य करते समय दूसरों को धक्का नहीं लगना चाहिए, ये मर्यादा भी उसमें निहित है। उस मर्यादा का पालन करके जो चलता है उसमें अहंकार नहीं आता कि मैंने किया, और वही सेवक कहलाने का अधिकारी रहता है। মোহন ভাগবত কাকেই বার্তা দিলেন এ নিয়ে জোর জল্পনা। কারণ এবারের ভোটে পদ্ম শিবিরের মুখ ছিলেন একজনই, নরেন্দ্র মোদী। বিজেপির প্রচারে শুধুই মোদীর নাম, মোদীর পরিবার, মোদীর গ্যারান্টি, আরও একবার মোদী সরকার। এনডিএর প্রথম বৈঠকেও মোদীর নামে স্লোগান। এসব দেখে বিরোধীদের অনেকেই প্রশ্ন তুলেছেন, ভারতে কি একজনই নেতা থাকবেন, এক দেশ এক নেতা? এটাই কি চাইছে পদ্ম শিবির? বিজেপি অবশ্য এসব কথা কানে তোলেনি। যে কোনো রাজ্যের ভোটে পদ্ম ফুটলেই তারা মোদীর জয়গান গেয়েছে, মোদীকেই বারবার সামনে এনেছে। মোদীকে কেন্দ্র করেই তারা এবারের প্রচারেও ঝড় তুলতে চেয়েছে। সব রাজ্যেই তাদের মুখ ছিলেন মোদী। এই প্রেক্ষাপটে মোহন ভাগবতের এদিনের বার্তা কার উদ্দেশ্যে, এ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। जो सेवा करता है, जो वास्तविक सेवक है, जिसको वास्तविक सेवक कहा जा सकता है, उसको कोई मर्यादा रहती है। वो मर्यादा से चलता है। वो कार्य करते समय दूसरों को धक्का नहीं लगना चाहिए, ये मर्यादा भी उसमें निहित है। उस मर्यादा का पालन करके जो चलता है उसमें अहंकार नहीं आता कि मैंने किया, और वही सेवक कहलाने का अधिकारी रहता है। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা তৈরি হয়। সেদিনই নাগপুরে আরএসএস এর সভায় হাজির হন মোহন ভাগবত। 24 লোকসভা ভোটের ফল বেরোনোর পর সংঘের প্রথম সভা। সেখান থেকে একের পর এক কড়া বার্তা দিয়েছেন ভাগবত। বিরোধীরা বারবার অভিযোগ করেছে, মোদী সরকার বিরোধীদের কথাই শোনে না, একতরফাভাবে সব সিদ্ধান্ত নেয়। এই প্রেক্ষাপটে ভাগবতের বার্তা, বিরোধীদের গুরুত্ব দিতে হবে। दो पक्ष है, विरोधी पक्ष कहते हैं, मैं प्रतिपक्ष कहता हूँ। वो विरोधी नहीं है, उसको विरोधी मानना भी नहीं चाहिए। वो प्रतिपक्ष है, वो एक पहलू उजागर कर रहा, उसका भी विचार होना चाहिए। चुनाव लड़ने में भी एक मर्यादा होती है, उस मर्यादा का पालन नहीं हुआ। उसका पालन होना इसलिए आवश्यक है कि हमारे देश के सामने चुनौतियां समाप्त नहीं हुई। গত বছরের মে মাস থেকে জ্বলছে মণিপুর। কুকি মেইতেই সংঘর্ষে উত্তপ্ত উত্তর পূর্বের এই রাজ্য। শ্লীলতাহানি, হামলা, আগুন, খুন, কিছুই বাদ নেই। এ নিয়ে উত্তাল হয়েছে দেশ, উত্তাল হয়েছে সংসদ। অশান্ত মণিপুরে কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? বারবার এই প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই মণিপুরে এবার ভোটেও ধাক্কা খেয়েছে বিজেপি। 2টি আসনের 2টিতেই জিতেছে কংগ্রেস। ভোটের পর ফের খবরে মণিপুর। সোমবার হামলা হয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর কনভয়ে। এক নিরাপত্তারক্ষী জখম হন। এই পরিস্থিতিতে মণিপুর ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন সংঘ প্রধান মোহন ভাগবত। अब 1 साल से मणिपुर शांति की राह देख रहा है। उसके पहले 10 साल शांत रहा,
और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया, उसकी आग में अभी तक जल रहा है, त्राही त्राही कर रहा है, कौन उस पर ध्यान देगा? प्राथमिकता देके उसका विचार करना ये कर्तव्य है। सरकार बन गई, वही सरकार फिर से आ गई, एनडीए। अब ये ठीक है, पिछले 10 वर्षों में बहुत कुछ अच्छा हुआ, दुनिया भर में हमारे देश की प्रतिष्ठा बढ़ी है, लेकिन इसका मतलब ये नहीं है कि हम चुनौतियों से मुक्त हुए। নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, দুর্ঘটনা সংক্রান্ত খবর। রায়গঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 3 জনের, আহত হয়েছেন 7 জন। এ বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মুক্তা। মুক্তা, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? তোমাকে বলে রাখি, রায়গঞ্জের ভাটল থেকে রওনা দিচ্ছিল হরিরামপুরের উদ্দেশ্যে, কারণ পারিবারিক সমস্যার জন্য ওই এলাকা থেকে টাটা সুমো ভাড়া করে 10 জন যাচ্ছিলেন। আর 34 নম্বর জাতীয় সড়ক ওঠার মুখেই বাংলার এলাকাতে সেখানে লরি এবং টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে কিন্তু 10 জনে আহত হয়, রাতেই কিন্তু 1 জন মারা গিয়েছে, আর সকালে আরো 3 জন মারা গেছে। তাহলে মৃত সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। সেই কারণে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জে। তোমাকে বলি যে ওই এলাকায় এক পরিবারের সমস্যা ছিল, যে মেয়েদের বাড়ির সমস্যা ছিল শ্বশুর বাড়িতে, সেই সমস্যা মেটানোর জন্য এলাকাতে যাচ্ছিলেন। সেখানে তৃণমূলের সদস্যও ছিলেন এবং আরো আশেপাশে যারা আত্মীয় স্বজন ছিল তারা কিন্তু ওই সেই সমস্যা মেটানো যাচ্ছিলেন। তখনই কিন্তু এই ঘটনাটি ঘটে। এই ঘটনার পরে কিন্তু রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী কিন্তু তাকে উদ্ধার করে আনে রায়গঞ্জ মেডিকেল কলেজে। 7 জন চিকিৎসাধীন রয়েছেন। পরে এই যে 3 জনের মৃত্যুতে এলাকায় একেবারে শোকের ছায়া। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ ভাটুল এলাকাতে। এবং এই খবর ছড়িয়ে পড়তে কিন্তু সেই এলাকা থেকে প্রচুর গ্রামবাসীরা কিন্তু রায়গঞ্জ মেডিকেলে আসেন তাদেরকে দেখতে, এবং সমস্ত রকম সাহায্য করা হচ্ছে। আরো যে 7 জন আহত হয়েছে তার মধ্যে আরো কিন্তু 2 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এখন তারা কিন্তু তাদের যে চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেলে। এই ঘটনাকে কেন্দ্র করে ভাটুল এলাকাতে শোকের ছায়া। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। সবাই পাশাপাশি একটা ফ্যামিলি, ওদিক থেকে মালদা থেকে তাদের দিক থেকে যাচ্ছিল, মুখোমুখি সংঘর্ষ। পুলিশের গুলিতে আহত হওয়াই কাল। চিকিৎসা করাতে গিয়ে ঝাড়খণ্ড থেকে ধৃত কার্বাইন গ্যাংয়ের অন্যতম পান্ডা সোনু সিং। উদ্ধার রানীগঞ্জে লুট হওয়া বেশিরভাগ সোনা, বাজেয়াপ্ত ডাকাতিতে ব্যবহৃত গাড়ি, কার্তুজ। রবিবার দুপুরে রানীগঞ্জ বাজারে তুলকালাম, পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াই। পুলিশের গুলিতে এক ডাকাত জখম হয়। সেই জখম ডাকাত সোনু সিংকে গ্রেফতার করেছে পুলিশ। গুলির লড়াইয়ে জখম হওয়াটাই যেন কাল হলো। ঝাড়খণ্ডের ধানবাদের এক ক্লিনিকে চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে যায় সোনু। ঝাড়খণ্ড পুলিশ প্রথমে তাকে ওই রাজ্যের হাসপাতালে ভর্তি করে, তারপর আসানসোল দুর্গাপুর পুলিশের হাতে তুলে দেয়। এখন বর্ধমান মেডিকেলে চিকিৎসাধীন সোনু সিং। যেটুকু আমরা রিপোর্ট পেয়েছি তাতে গুলি ওনার পিঠ ছুঁয়ে বেরিয়ে গেছে, গুলি শরীরের ভেতর ঢুকে থাকেনি, এবং পিঠ ছুঁয়ে বেরিয়ে যাওয়ার জন্য ওখানে যেরকম চিকিৎসা যেটা করা দরকার সেগুলো করা হয়েছে। পেশেন্ট এখন স্টেবল আছে এবং আমরাও এটা নজর রাখছি ওনার স্বাস্থ্যের উপরে। এর আগে সোমবার ঝাড়খণ্ডের ডুমরি থেকে গ্রেফতার করা হয় সুরজ সিংকে। সোনু এবং সুরজ দুজনেই বিহারের বাসিন্দা। ঝাড়খণ্ড থেকে উদ্ধার হয়েছে রানীগঞ্জে লুট হওয়া বেশিরভাগ সোনা, বাজেয়াপ্ত ডাকাতিতে ব্যবহৃত গাড়ি, কার্তুজ। পুলিশ জানিয়েছে রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির নেতৃত্বে ছিল সুরজ সিং। তবে এই অপারেশনের মাস্টারমাইন্ড সুবোধ সিং। দেশ জুড়ে সোনা লুট চক্রের অন্যতম মাথা। এই মুহূর্তে সে বিহারের বেউর জেলে বন্দী। রানীগঞ্জে ডাকাতি করতে আসা 7 জনের মধ্যে 4 জনই সুবোধের ঘনিষ্ঠ। অপরাধীদের খোঁজে বিহারে গেছে আসানসোল দুর্গাপুর পুলিশের 3টি টিম। অন্যদিকে মঙ্গলবার রানীগঞ্জে বাজারে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থল ঘুরে দেখেন, নমুনা সংগ্রহ করেন। নিউজ 18 বাংলা। আর এবার উত্তর 24 পরগনার সরবনগরের দিকে নজর রাখবো। সরবনগরে মাটি মাফিয়ার দৌরাত্ম্য। চাষের জমি থেকে মাটি কেটে সাফ, সেই মাটি ফেলা হচ্ছে পুকুরে, নয়নজলিতে ভরাট করা হচ্ছে জলাজমি। অভিযোগ, এর প্রতিবাদ করলে শুনতে হচ্ছে হুমকি।
উত্তর 24 পরগনার স্বরূপনগর। এখানকার সারাপুল নির্মাণ পঞ্চায়েত এলাকায় মাটি মাফিয়ার দাপট। চাষের জমি থেকে কাটা হচ্ছে মাটি, তারপর ট্রাক্টরে ভর্তি করে সেই মাটি ফেলা হচ্ছে বিভিন্ন পুকুর ও নয়াঞ্জুরিতে। এভাবেই ভরাট করা হচ্ছে জলা জমি, যাতে এই জমি বিক্রি করা যায়। স্থানীয়দের অভিযোগ, এভাবেই রমরমিয়ে চলছে বেআইনি কারবার। অভিযোগ, প্রতিবাদ করলেই শুনতে হচ্ছে হুমকি। এখানে সব বেআইনি মাটি কাটছে, কিছু বলতে গেলে প্রশাসনের নাগের ডকাত দিয়ে এখানে বিএলআর কিভাবে কাজকর্ম হচ্ছে, বেআইনি কাজকর্ম, যার ফলে কারো কিছু বলার ক্ষমতা নেই। প্রশাসন টাকা কালেকশন করতে আসে, পুলিশ রাস্তায় এসে দাঁড়াচ্ছে, গাড়ি চলছে, বন্ধ করে দেবো টাকা না দিলে। আমাদের চোখের সামনে আমরা দেখছি, কিছু বলার নেই। বিএলআর টাকা খেয়ে এইসব করছে। মাটি তো বেআইনি হবে, মানে সরকারও দেখছে মাটিগুলো তুলছে, কিন্তু সরকার হস্তক্ষেপ করছে না। সারাপুল নির্মাণ পঞ্চায়েতটি তৃণমূল পরিচালিত। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে দিয়েই মাটি ভরাট করা গাড়ি যায়, অথচ এই বেআইনি কারবার বন্ধে কোনো পদক্ষেপই করা হয়নি। এটা আপনি বলছেন, এটা যদিও আমার নলেজে নেই যে এরকম ডোবা জায়গা মাটি দিয়ে ভরাট হচ্ছে বা কোনো মাটি কাটাকাটি হচ্ছে, এক জায়গার মাটি আর এক জায়গায় যাচ্ছে, এটা আমার পঞ্চায়েতের নলেজে যদিও নেই। তবু আপনারা যখন বলছেন বিষয়টা আমি অবশ্যই খতিয়ে দেখবো, কারণ এটা তো সম্পূর্ণ বেআইনি, এটা কোনো মতে বরদাস্ত করা যাবে না। স্বরূপনগর থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।